আচ্ছা, যারা কখনো সমুদ্রের ধারে ধরুন দীঘা বা পুরীর বিচে দাঁড়িয়েছেন, তারা তো সমুদ্রের আসল শক্তিটা দেখেছেন, তাই না? ওই যে বিশাল ঢেউগুলো আছড়ে পড়ছে, জলের ওই যে অবিরাম ওঠানামা, কি অসাধারণ ক্ষমতা! ভাবুন তো একবার, যদি এই বিপুল শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারতাম। চলুন, আজ আমরা সমুদ্রের এমনই দুটো ছন্দকে বুঝব, যা হয়তো আমাদের ভবিষ্যতের পাওয়ার হাউস হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে সমুদ্রের শক্তির বিশালতা নিয়ে কথা বলবো। তারপর দেখব ওয়েভ আর টাইড, এই দুই শক্তিকে কিভাবে ধরা যায়, এদের মধ্যে তফাৎটা কোথায় সেটাও বুঝব। আর শেষে ভবিষ্যতের দিকেও একবার তাকাবো। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, সমুদ্রের অফুরন্ত শক্তি। আচ্ছা, এই যে আমরা বলছি সমুদ্রে অসীম শক্তি আছে, কিন্তু ঠিক কতটা? এর বিশালতার সম্পর্কে একটা ধারণা করা যাক। এই সংখ্যাটা দেখুন, বছরে ৩,২১৩ টেরাওয়াট ঘণ্টা। এটা শুধু একটা দেশের মানে ইংল্যান্ডের উপকূলের অফশোর এনার্জির পোটেনশিয়াল, যা ওদের সারা বছরের বিদ্যুৎ খরচের প্রায় ১০ গুণ। ভাবুন তাহলে গোটা বিশ্বের মহাসাগরগুলোতে কি বিপুল পরিমাণ শক্তি লুকিয়ে আছে, যা আমরা এখনও ঠিকমতো ব্যবহারই করতে পারিনি। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, তরঙ্গ শক্তি। এই অফুরন্ত শক্তির ভাণ্ডার থেকে এনার্জি বের করার সবচেয়ে পরিচিত উপায় হল সমুদ্রের ঢেউ মানে ওয়েভস। চলুন সমুদ্রের এই দ্রুত ছন্দটাকে একটু কাছ থেকে দেখি। খুব সহজ ব্যাপার, তরঙ্গের শক্তির আসল উৎস কিন্তু বাতাস। যখন সমুদ্রের উপর দিয়ে জোরে হাওয়া বয়, তখন বাতাসের শক্তিটা জলের মধ্যে চলে যায়, আর তাতেই তৈরি হয় বড় বড় ঢেউ। এই ব্যাপারটা কিন্তু দারুণ মজার। দেখুন, ঢেউ যখন আসে মনে হয় যেন জলটা এগিয়ে আসছে, তাই না? কিন্তু আসলে তা নয়। জলের কণাগুলো প্রায় একই জায়গায় থেকে শুধু ওপরে নিচে একটা গোল পথে ঘুরতে থাকে, ঠিক যেমন একটা দোলনা। দোলনাটা তো দোলে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। শক্তিটাই কিন্তু জলের মধ্যে দিয়ে বয়ে চলে যায়। তাহলে আসল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হলো এই চলমান এনার্জিটাকে ক্যাপচার করা। কিভাবে করা যায় সেটা? এই শক্তি ধরার একটা দারুণ টেকনোলজি হল অসিলেটিং ওয়াটার কলাম বা ওডাব্লিউসি। এটাকে একটা বড়সড় চেম্বার ভাবতে পারেন, যা সমুদ্রের মধ্যে অর্ধেক ডোবানো থাকে। ঢেউ যখন চেম্বারে ভেতরে ঢোকে, তখন ভেতরে বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়, আর বেরিয়ে যাওয়ার সময় বাতাসকে টেনে নেয়। এই আসা যাওয়ার পথে একটা টারবাইন বসানো থাকে, যা ঘুরে আর বিদ্যুৎ তৈরি হয়, ঠিক যেন সমুদ্র নিজেই শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। আরেকটা অসাধারণ যন্ত্র হল প্যালামেস। নামটা যেমন অদ্ভুত, দেখতেও অনেকটা সামুদ্রিক সাপের মতো। ঢেউয়ের তালে এর লম্বা শরীরটা যখন ওঠানামা করে, তখন এর জয়েন্টগুলোর ভেতরে থাকা হাইড্রলিক পাম্পগুলো চালু হয়ে যায়, আর সেখান থেকেই জেনারেটর ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। তারপর সেই বিদ্যুৎ আন্ডার ওয়াটার কেবলের মাধ্যমে সোজা আমাদের কাছে চলে আসে। এটা তো গেল সমুদ্রের ওপরের দিকের কথা, কিন্তু সমুদ্রের ভেতরের ছন্দটা কেমন? চলে এলাম তৃতীয় পর্বে, জোয়ার ভাটার শক্তি। এবার আমরা সমুদ্রের দ্বিতীয় ছন্দ মানে টাইডাল পাওয়ার নিয়ে কথা বলবো। এটা ঢেউয়ের মতো চঞ্চল নয়, অনেক ধীর, কিন্তু এর শক্তি অমচন। আর সবচেয়ে বড় কথা, এটা খুবই প্রেডিক্টেবল। জোয়ার ভাটা কেন হয়? এর পেছনের আসল কারণ হল গ্র্যাভিটি। সহজ করে বললে, চাঁদ যেন একটা অদৃশ্য চুম্বকের মতো পৃথিবীর জলকে নিজের দিকে টানে। এই টানের ফলে সমুদ্রের জল একদিকে ফুলে ওঠে। পৃথিবী যখন নিজের অক্ষের ওপর ঘোরে, তখন আমরা ওই ফোলা অংশটার মধ্যে দিয়ে যাই, আর তখনই হয় জোয়ার। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, সূর্য তো চাঁদের থেকে কত কত গুণ বড়, তাহলে সূর্যের টান বেশি হওয়ার কথা। কিন্তু তা হয় না, কারণ এই গ্র্যাভিটির খেলায় সাইজের থেকে দূরত্বটা বেশি গুরুত্বপূর্ণ। চাঁদ আমাদের অনেক কাছে, তাই ওর টানটাই বেশি অনুভূত হয়। তো এই শক্তিকে কাজে লাগানোর একটা ক্লাসিক উপায় হল টাইডাল ব্যারেজ। এটা অনেকটা নদীর ওপর বানানো ড্যামের মতো, কিন্তু এটা বানানো হয় সমুদ্রের মোহনায়। যখন জোয়ারের জল আসে, তখন সেটাকে আটকে রাখা হয়, আর ভাটার সময় টারবাইনের মধ্যে দিয়ে সেই জল ছেড়ে দেওয়া হয়, আর তাতেই টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। এই ব্যারেজগুলো কিন্তু দুভাবেই কাজ করতে পারে। জল ঢোকার সময় মানে জোয়ারের সময়ও বিদ্যুৎ বানানো যায়, যাকে বলে ফ্লাড জেনারেশন। আবার জল বেরোনোর সময় মানে ফাটার সময়ও বিদ্যুৎ বানানো যায়, যাকে বলে অ্যাব জেনারেশন, যদিও দ্বিতীয় পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়।
এখন একটা নতুন পদ্ধতিও এসছে, যেখানে এত বড় বাঁধ বানানোর দরকার হয় না। এর নাম টাইডাল স্ট্রিম টারবাইন। এগুলোকে সহজ কথায় জলের তলার উইন্ডমিল বলতে পারেন। যেখানে জোয়ারের স্রোত খুব বেশি, সেখানে সমুদ্রের নিচে এগুলো বসিয়ে দেওয়া হয়। স্রোতের জোরে ব্লেডগুলো ঘোরে আর বিদ্যুৎ তৈরি হয়। তাহলে জোয়ার ভাটার শক্তিকে তরঙ্গ শক্তির চেয়ে বেশি ভরসাযোগ্য বলার মূল কারণটা কি? বেশ, এবার চতুর্থ পর্বে আসা যাক। আমরা ওয়েভ পাওয়ার আর টাইডাল পাওয়ার দুটোই দেখলাম। চলুন এবার এক ঝলকে এদের মূল পার্থক্যগুলো বুঝে নিই। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় তফাৎটা হলো প্রেডিক্টেবিলিটিতে, মানে কোনটা কতটা ভরসাযোগ্য। ওয়েভ পাওয়ার পুরোপুরি ওয়েদারের ওপর নির্ভরশীল, আর ঝড় হলো তো প্রচুর শক্তি, কাল শান্ত তো কিচ্ছু নেই। কিন্তু টাইডাল পাওয়ার, ওটা চলে চাঁদ সূর্যের হিসাবে, একদম ক্যালেন্ডার মেনে। প্রতিদিন দুবার জোয়ার দুবার ভাটা হবেই, মানে এটা একটা সুপার রিলায়েবল সোর্স। তাহলে প্রশ্ন হলো, এই দুই শক্তির মধ্যে কোনটা বেশি নির্ভরযোগ্য? আমাদের শেষ পর্ব ভবিষ্যতের ভাবনা। আমরা কনসেপ্ট বুঝলাম, টেকনোলজি দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল, এই সামুদ্রিক শক্তির ভবিষ্যৎ কি? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল, ওয়েভ এনার্জির মতো টেকনোলজিগুলো যখন শুরু হচ্ছে, তখন থেকে এদের ইউনিট কস্ট অনেক কম। নির্মাতারা আশা করছেন যে ভবিষ্যতে এর খরচ আরও কমে আসবে, যা আমাদের প্রচলিত বিদ্যুৎ, যেমন কয়লা বা তিলের বিদ্যুতের সঙ্গেও পাল্লা দিতে পারবে। আসলে সমুদ্র শক্তির যাত্রায় সবে শুরু হয়েছে। এখন আর শুধু একটা দুটো প্রোটোটাইপ নয়, বরং ওয়েভ ফার্ম বা কারেন্ট ফার্মের মতো বড় বড় প্রজেক্ট নিয়ে ভাবা হচ্ছে, যেখানে অনেকগুলো যন্ত্র একসাথে মিলে গ্রিডে ক্লিন এবং রিলায়েবল পাওয়ার সাপ্লাই করবে। দেখুন, এই আলোচনাটা শুধু একটা ইন্টারেস্টিং টপিক নয়, এটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় সুযোগ। আজ আমরা যে বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম, সেগুলোই কিন্তু ভবিষ্যতের ইনোভেশনের ভিত্তি। মেটেরিয়াল সায়েন্স থেকে শুরু করে রোবটিক্স আর কন্ট্রোল সিস্টেম, টেকনোলজি যত এগোবে, সমুদ্রের এই বিপুল শক্তিকে কাজে লাগানোর ক্ষমতাও তত বাড়বে। এই জ্ঞান শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এটা একটা টুল যা দিয়ে একটা সাস্টেনেবল আর এনার্জি ইন্ডিপেন্ডেন্ট ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। কে জানে, পরবর্তী যুগান্তকারী আবিষ্কারটা হয়তো এমন কারোর হাত ধরেই আসবে, যিনি আজ এই আলোচনাটা শুনছেন।